ময়মনসিংহের একটা বেসরকারি কলেজ, ক্যাপিটাল কলেজ, এটি শহরেই অবস্থিত। সেই শহরের অধ্যক্ষ প্রিন্সিপাল মনোয়ার হোসেন খান মিনার, নিপাট ভদ্রলোক, শিক্ষা অনুরাগী। এই লোকটি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন সক্রিয়ভাবে 2020 পর্যন্ত, কিন্তু তিনি সদস্য, তার কোনো পদ ছিল না। স্বেচ্ছাসেবক লীগের সাথে জড়িত ছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক, এই দলের আদর্শে বিশ্বাস করেন। এরকম একজন নিরীহ প্রিন্সিপাল, তাকে যৌথ বাহিনীর 3 ঘন্টার দীর্ঘ অভিযানের পরে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হয়েছে সেটি বলেছি। তার অপরাধ, সে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ করে বা করত কোনো এক সময়। এবং তাকে গ্রেপ্তার করার পরে সেই ক্যাম্প কমান্ডার, যে 19th ইনফ্যান্ট্রির মেজর রাব্বির কথাগুলো এখানে আমি খুবই কয়েকবার শুনেছি, এবং আমি এটা আসলে নিতে পারতেছি না। যে কারণে আপনাদের আমি ভিডিওটা আবার দেখালাম। আপনারা অনেকবার দেখেছেন। আমি ঠিক বুঝতে পারছি না যে আওয়ামী লীগ কি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ? আওয়ামী লীগ কি বাংলাদেশের শত্রু কোনো সংগঠন? বাংলাদেশের জন্মটা কাদের নেতৃত্বে হয়েছে? কোন রাজনৈতিক দলের নেতৃত্বে হয়েছে? মেজর রাব্বির কি এগুলো জানেন না? আমি ধারণা করি তার জন্ম 71-এর পরে, এটি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের এই ন্যূনতম ইতিহাসটুকু তো তার জানার কথা। তার মুখের এই ভাষাটা শুনে, জানেন, আমার 71 সালের 25শে মার্চ রাতে সেই পাকিস্তানের সামরিক জান্তা ইয়াহিয়া খান যখন অপারেশন সার্চ লাইটের ঘোষণা করেছিলেন, সাথে তিনি বক্তৃতার মতো কিছু কথা বলেছেন। সেখানে তিনি বঙ্গবন্ধুকে একদম চরমভাবে সমালোচনা করেছিলেন, এবং তিনি বঙ্গবন্ধুকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের শান্তি এবং সংহতির প্রতি হুমকি স্বরূপ বলেছিলেন। এবং সেই দিন সেই বক্তৃতায় তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তো আজকে এত বছর পরে স্বাধীন বাংলাদেশে এই ছোট্ট একটা বাচ্চা মেজর রাব্বি, তার কথায় তো আমি সেই ইয়াহিয়া খানের সেই কথাবার্তারই প্রতিধ্বনি শুনতে পেলাম। সেনাবাহিনী, সেনা প্রধান কয়েকদিন ধরে বলছেন মব কন্ট্রোল করতে হবে, মবের প্রতি জিরো টলারেন্স। সেই মব কন্ট্রোলে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ওয়াকার বাহিনী, কিন্তু সেখানে তাদের কোনো কথা নাই। তাদের কথা হলো যে কে কোথায় আওয়ামী লীগ করে। আরেকটা থানার ওসি দেখলাম এক লোককে গ্রেপ্তার করছে, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিচ্ছু না, তার অপরাধ সে আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, সুতরাং আওয়ামী লীগের সমর্থন করলেও তাকে গ্রেপ্তার করা যাবে। আওয়ামী লীগের নেতা হোক, কর্মী হোক, তাকে গ্রেপ্তার করা যাবে। মানে মবের মুল্লুক, মগের মুল্লুক, জঙ্গলি দুঃশাসন সব ডক্টর ইউনূস চালু করেছে। এই দখলদার ইউনূস বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? তো আমি জেনারেল ওয়াকারকে প্রশ্ন করতে চাই, জেনারেল ওয়াকার, আপনার মেজর রাব্বি যেটা বলেছে, এটা কি আপনারও কথা, আপনার বাহিনীর কথা? কেন বলছি, কেন এই সন্দেহগুলো করছি? কারণ 5ই অগস্ট থেকে আপনাকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। গতকাল খুব কাকতালীয় ভাবে একজন খুব হাই র্যাঙ্কের আর্মি অফিসারের সাথে কথা হলো, বর্তমানে রিটায়ার্ড। তিনি আমাকে বললেন যে তোমরা কাকে সেনা প্রধান বানাইছো, তোমরা কি জানো কি জিনিসে তোমরা সেনা প্রধান বানাইছো? আমি বললাম না ভাই, কি? বলে সে স্বপ্ন দেখে জামাতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে ইরানের স্টাইলে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠিত হবে। সেই জামাতি সেনাপতিকে তোমরা সেনাপ্রধান বানাইছো, জেনারেল বানাইছো, তোমাদের তো এখন এর ফল ভোগ করতেই হবে। যদি বড় ভাইয়ের এই কথাগুলো কনসিডারেশনে নেই, যদি জেনারেল ওয়াকারের 5ই অগস্টের জামাত প্রীতি দেখি, যদি তার অতীত এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে তার রাজনৈতিক বিশ্বাস দেখি, তাহলে এই কথাগুলো মিলে যায়, এবং তার সাথে এই মেজর রাব্বির কথাগুলো কিন্তু মিলে যায়। সেই ইয়াহিয়ার কণ্ঠ, সেই জামাতের কণ্ঠ। 71 সালে যদি দৈনিক সংগ্রাম পত্রিকা দেখেন, দেখবেন যে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করেছে সেই সময়ের জামাত, ছাত্র সংঘ, আলবদর, রাজাকাররা। সেই একই কথা, সেই বাংলাদেশের সার্বভৌমত্ব, পুরো পাকিস্তানের সার্বভৌমত্ব আওয়ামী লীগের কাছে হুমকির মুখে। আজকে স্বাধীনতার এত বছর পরে, 54 বছর পরেও
আমাদের একই কথা শুনতে হচ্ছে, কিন্তু দুঃখটা হলো এবার কথাটা শুনতে হচ্ছে স্বাধীন বাংলাদেশের একজন মেজরের কাছে। তাহলে মব কন্ট্রোল করতে পারছেন না জেনারেল ওয়াকার, কিন্তু আওয়ামী লীগ নিধনে তার সৈন্যবাহিনীর কিন্তু কোনো ক্লান্তি নেই। পুলিশ, আর্মি সবাই মিলে আর্মির পিছনে লেগেছে এবং সেখানে তারা আবার ব্যর্থ হচ্ছে না। কিন্তু আমরা বলেছি যে এই যে সিইসির যে তাকে যে অপমান করা হলো, সাবেক সিইসি নুরুল হুদা, সেখানে ৩ জনকে গ্রেপ্তার করা হলো। ৩ জনকে আদালত থেকে ২ দিনের মাথায় জামিন দিয়ে দিয়েছে। তাহলে আর এইসব লোক দেখানো গ্রেপ্তার করারই বা কি দরকার? এমন কিছু করেন যাতে মব না কেউ করতে পারে। এই মবের সাথে যারা জড়িত ছিল এরা আবার বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা। কেন এখানে জাতীয়তাবাদী দলের কথা একটু আনছি? গতকাল ছিল আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস এবং এই উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলেছেন। এই মব জাস্টিস, বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এগুলো নিয়ে কথা বলেছেন। আমার খুব জানতে ইচ্ছে করে যে লন্ডনে বসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলে, তিনি কি জানেন যে বাংলাদেশে বর্তমানে যে মব জাস্টিস হচ্ছে তার 95% অ্যাটলিস্ট তার দলের লোকজন করছে। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের লোকজনই নির্যাতন, মব জাস্টিস এগুলো করছে। আমি একটা জিনিস বুঝি না যে আমাদের এই শীর্ষ ব্যক্তিরা, যেমন সেনা প্রধান, তিনি বলেন তিনি মব কন্ট্রোল, জিরো টলারেন্স, মব কন্ট্রোল হয় না। তারেক রহমান বলেন মব জাস্টিসের এগেনস্টে, তার দলের লোকজনই মব লিঞ্চিং করছে। তাহলে ঘটনাটা কি? আমাদের এইসব চিফ, এইসব শীর্ষ নেতৃত্বের দলের উপরে, তৃণমূলের উপরে নিয়ন্ত্রণ নেই? নাকি এটাই পার্ট অফ দ্য গেম যে তারা বলবে কিন্তু মাঠে যে অত্যাচার নির্যাতন চলবে, সেনা প্রধান বলবে যে কোনো মব অ্যালাউ করা হবে না, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে, 3 ঘন্টা 2 ঘন্টা অভিযান করে এই মিনার ভাইয়ের মতো একদম নিরীহ নিপাট ভদ্রলোক, শিক্ষা অনুরাগী, তাকে গ্রেপ্তার, তার মতো লোককেও যখন গ্রেপ্তার করা হয় তখন আমরা যে সিগন্যালটা পাই সেই সিগন্যালটা আদৌ আশাব্যঞ্জক নয়। শেষে আমি বলবো যে মিনার ভাই যে বলেছে আওয়ামী লীগ করা যদি দোষের হয় এবং সেই দোষে যদি তাকে সাজা পেতে হয়, তিনি যে কোনো সাজা মেনে নিতে প্রস্তুত। দ্যাট ইজ দ্য স্পিরিট অ্যান্ড আই লাইক দ্যাট। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাংলা একটি কথা আছে, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বাংলাদেশের মন্ত্রী সাংসদদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ শুধু দেশের মানুষই নয়, দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। এক সময় বাংলাদেশ দুর্নীতিতে পরপর 5 বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে 8ই আগস্ট দায়িত্ব নেন ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ। কয়েক দফা সে পরিষদের কলেবর বেড়েছে। দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন গত বছরের 25শে আগস্ট। সে ভাষণে তিনি তার সরকারের কর্মপরিকল্পনা তুলে ধরেছিলেন। বলেছিলেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে স্বচ্ছতার প্র্যাকটিস তিনি ঘর থেকেই শুরু করতে চান। তাই তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের হিসাব বিবরণী প্রকাশ করতে হবে। পর্যায়ক্রমে এটি সকল সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করার কথা তিনি ওই ভাষণে জানিয়েছিলেন। সময় হিসেবে 25শে জুন সেই ঘোষণার 10 মাস পূর্ণ হলো, কিন্তু সেই বিবরণী প্রকাশ তো দূরের কথা, আদৌ জমা দিয়েছেন কিনা সেটি আর কখনোই দেশের মানুষকে জানানো হয়নি। প্রশ্ন হলো, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস যেটি বলেছিলেন সেটি তো ছিল জাতিকে প্রতিশ্রুতি দেওয়া। গত 10 মাসেও কেন সেই প্রতিশ্রুতি পালন করা হলো না? 10 মাসে যে সম্পদের হিসেব প্রকাশ করা হলো না, সেটি কি প্রতিশ্রুতির অবমাননা বা সরকারের ব্যর্থতা নয়? ডক্টর ইউনূসের কাছ থেকে গত বছরের 25শে আগস্ট এমন প্রতিশ্রুতি পেয়ে অনেকেই ভেবেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। কিন্তু পরিস্থিতি হলো, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। এরই মধ্যে সম্প্রতি আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন উপদেষ্টারা সম্পদের হিসেব জমা দিয়েছেন। দর্শক, ওই ভাষণে ডক্টর ইউনূস জমা দেওয়ার কথা বলেননি, বলেছিলেন প্রকাশ করবেন। জমা দেয়া আর প্রকাশ করা এক নয়। যেহেতু উপদেষ্টারা পাবলিক মানিতে চলেন, তাই পাবলিকের জানার অধিকার আছে তাদের সম্পত্তির হিসেব নিকেশ।
অধ্যাপক ইউনূসের ওই ঘোষণার পর অবশ্য সরকারের কাছ থেকে তেমন তোড়জোড় ছিল না। তবে গত বছরের 1 অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি নীতিমালা জারি করা হয়। সেই নীতিমালা অনুযায়ী আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়। উপদেষ্টারা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে সেই আয় ও সম্পদ তার বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। কিভাবে এই বিবরণী দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সবশেষ তারিখ ছিল চলতি বছরের 16 ফেব্রুয়ারি। সাধারণত নভেম্বরের 30 তারিখ হয় আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন, কিন্তু গত বছর এনবিআর 3 দফা এর সময় বাড়িয়েছিল। সবশেষ দফায় 2 সপ্তাহ বাড়িয়ে 16 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল। সেই হিসেবে ফেব্রুয়ারির মধ্যে উপদেষ্টাদের হিসেব মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর কথা। ডক্টর আসিফ নজরুলের কথা যদি সত্যি হয়, তাহলে গত 4 মাসেও এই হিসেব জনসমক্ষে প্রকাশ করা হয়নি। গত বছরের 5 ডিসেম্বর উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদের হিসেব চেয়ে একজন ব্যক্তি প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছিলেন, কিন্তু সবশেষ তথ্য হলো সেই চিঠির জবাব তিনি এখনো পাননি। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সব উপদেষ্টার সম্পদের হিসেব বিবরণী জমা দেননি। যেমন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার সম্পদ বিবরণী জমা দেননি। কারণ হলো তিনি আয়কর রিটার্নই জমা দেননি। আয়কর রিটার্ন জমা দিতে গেলে আগে টিআইএন নম্বর লাগে, কিন্তু ছাত্র থেকে হঠাৎ এক লাফে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে যাওয়া আসিফ মাহমুদের আগে টিআইএন নম্বর ছিল না। ছাত্র থাকা অবস্থায় তিনি কখনোই আয়কর রিটার্ন জমা দেননি। সে কারণে ডক্টর ইউনূসের ঘোষণা মতো তিনি সম্পদ বিবরণী জমা দিতে পারেননি। তবে তিনি উপদেষ্টা হয়েছেন আগস্টে। উপদেষ্টা হওয়ার পর ব্যাংক হিসেব খুলতে গিয়ে তার অবশ্যই টিআইএন নম্বর দরকার হয়েছে। সেই হিসেবে তিনি নতুন টিআইএন নম্বর দিয়ে ফেব্রুয়ারি 16 তারিখের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারতেন, তবে তিনি সেটি করেননি। এদিকে উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলামও কোনো সম্পদ বিবরণী জমা দেননি। তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দায়িত্ব নিতে গত 25 ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ ছাড়েন নাহিদ। পরদিন নিজের ফেসবুক পেজে তার ব্যাংক হিসেব তুলে ধরে যেটিকে তিনি সম্পদের হিসেব বলে দাবি করেছেন। কিন্তু সম্পদের হিসেব বলতে শুধু ব্যাংক হিসেব কি বোঝায় না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নীতিমালা অনুযায়ী সম্পদের হিসাব দেওয়ার জন্য মোট 10টি বিষয় যথাযথ তথ্য তুলে ধরতে হয়। আবার কয়েকজন উপদেষ্টা নিজেদের সম্পদের হিসেব জমা দিলেও তাদের স্ত্রী বা স্বামীর সম্পদের বিবরণ জমা দেননি। দর্শক, শুধু উপদেষ্টাদের নয়, 2024 সালের 1 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের আগের 5 বছরের ডাটা সহ সম্পদের বিবরণী জমা দেওয়ার এক লাইনের একটি নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ সে সময় বেশ প্রশংসা পেয়েছিল। প্রথমে সেই নির্দেশে কোনো সুনির্দিষ্ট তারিখ ছিল না। পরে 22 সেপ্টেম্বর জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান সংবাদ সম্মেলন করে 30 নভেম্বরের মধ্যে হিসাব জমার নির্দেশ দেন। সম্পদ বিবরণী জমা না দিলে এবং তথ্য গোপন করলে যে শাস্তি দেওয়া হবে তা তুলে ধরে জ্যেষ্ঠ সচিব বলেন, এই ক্ষেত্রে 2 ধরনের দণ্ড হবে, লঘুদণ্ড ও গুরুদণ্ড। তবে 24 নভেম্বর সচিব সংবাদ সম্মেলন করে হিসাব জমা দেওয়ার সময় আরো 1 মাস দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।